বাংলাদেশ ব্যাংক বলছে আমানত বীমা ট্রাস্ট তহবিল থেকে টাকা ফেরত দেওয়া হবে, কিন্তু এই তহবিলে আছে মাত্র 18,000 কোটি টাকা। অন্যদিকে 5টি ব্যাংকের গ্রাহকদের আটকে থাকা আমানতের পরিমাণ 1.5 লাখ কোটি টাকা। প্রশ্ন হল, এই বিশাল ব্যবধান কিভাবে পূরণ হবে? আপনার টাকা কি আদৌ ফেরত পাবেন? চলুন আজ আমরা এই গভীর অনিশ্চয়তার পর্দা সরিয়ে আসল সত্যটা উন্মোচন করি। এই ভিডিওটি আপনার চোখ খুলে দেবে, তাই একটি মুহূর্ত স্কিপ করবেন না। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন, আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। সম্প্রতি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, SIBL, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক, এই 5টি ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংক PLC নামে একীভূত হওয়ার প্রক্রিয়া শেষ করেছে। এই খবর ছড়িয়ে পড়তেই সাধারণ আমানতকারীদের মধ্যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে। অনেকেই ভাবছেন, তাদের কষ্টার্জিত আমানত আদৌ ফেরত পাবেন তো? এই উদ্বেগ সম্পূর্ণ স্বাভাবিক, কারণ ব্যাংক হলো মানুষের আস্থার প্রতীক, আর সেই আস্থায় যখন চিড়ে ধরে, তখন অর্থনীতিতে তার সুদূরপ্রসারী প্রভাব পড়ে। বাংলাদেশ ব্যাংক এবং সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে আমানতকারীদের অর্থ সুরক্ষিত। বলা হচ্ছে, আমানত বীমা ট্রাস্ট তহবিল থেকে প্রাথমিকভাবে সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়া হবে। কিন্তু আমরা যদি একটু গভীরভাবে বিশ্লেষণ করি, তাহলেই দেখতে পাব এই প্রতিশ্রুতির বাস্তবায়ন কতটা কঠিন হতে পারে। আজকের ভিডিওতে আমরা এই পুরো বিষয়টি চুলচেরা বিশ্লেষণ করব। কেন এই একীভূতকরণ হচ্ছে, বীমা তহবিলের বর্তমান অবস্থা কি, আমানতকারীরা সত্যি কতটা ঝুঁকিতে আছেন এবং এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কি। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, কারণ আপনার প্রতিটি প্রশ্নের উত্তর আমরা খুঁজে বের করার চেষ্টা করব। প্রথমে চলুন জেনে নেওয়া যাক, কেন এই 5টি ব্যাংকে একীভূত করা হচ্ছে। ব্যাংক একীভূতকরণের ঘটনা সাধারণত তখন ঘটে যখন কিছু ব্যাংক দুর্বল আর্থিক অবস্থার মধ্যে থাকে এবং তাদের টিকে থাকা কঠিন হয়ে পড়ে। যদিও বাংলাদেশ ব্যাংক সরাসরি কোনো ব্যাংকের দুর্বলতার কথা উল্লেখ করেননি, তবে বাজার বিশ্লেষকরা মনে করছেন এই 5টি ব্যাংকের মধ্যে কিছু ব্যাংকের তারল্য সংকট, খেলাপি ঋণের উচ্চ হার এবং সুশাসনের অভাব একীভূতকরণের মূল কারণ। বিশেষ করে এস আলম গ্রুপের অধীনে থাকা 4টি ব্যাংক এবং নজরুল ইসলাম মজুমদারের মালিকানাধীন একটি ব্যাংক নিয়ে এই একীভূতকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। সাধারণত যখন কোনো ব্যাংক দুর্বল হয়ে পড়ে, তখন আমানতকারীরা তাদের টাকা তুলে নেওয়া শুরু করেন। এতে ব্যাংকের তারল্য সংকট আরও বাড়ে এবং এক পর্যায়ে ব্যাংক দেউলিয়া হওয়ার উপক্রম হয়। এই পরিস্থিতি এড়াতে এবং ব্যাংকিং খাতের স্থিতিশীলতা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংক শক্তিশালী ব্যাংকের সাথে দুর্বল ব্যাংকে একীভূত করার পদক্ষেপ নেওয়া হয়। এর উদ্দেশ্য হল দুর্বল ব্যাংকের গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা এবং একটি বড় শক্তিশালী সত্তা তৈরি করে সামগ্রিক আর্থিক ব্যবস্থাকে সুরক্ষিত করা। কিন্তু প্রশ্ন হল, এই প্রক্রিয়াটি কতটা স্বচ্ছ এবং কার্যকর হবে? দুর্বল ব্যাংকগুলোর সমস্যাগুলোকে শক্তিশালী ব্যাংকের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে না তো? এর দীর্ঘমেয়াদী প্রভাব কী হতে পারে? এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, আমানত বীমা ট্রাস্ট তহবিল। বাংলাদেশ ব্যাংকের এই তহবিলটি আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করার জন্য তৈরি করা হয়েছে। কোনো ব্যাংক দেউলিয়া হলে বা বন্ধ হয়ে গেলে এই তহবিল থেকে আমানতকারীদের নির্দিষ্ট পরিমাণ অর্থ ফেরত দেওয়া হয়। প্রাথমিকভাবে এই তহবিল থেকে সর্বোচ্চ 1 লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়ার বিধান ছিল, যা সম্প্রতি বাড়িয়ে 2 লাখ টাকা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকীও জানিয়েছেন যে একীভূতকরণের ক্ষেত্রে এই বীমা তহবিল থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে। কিন্তু এই তহবিলের বর্তমান অবস্থা কি? বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী জুন মাস পর্যন্ত এই তহবিলে প্রায় 18,000 কোটি টাকা জমা হয়েছে। এছাড়াও বিশ্বব্যাংক থেকে প্রায় 1,000 কোটি টাকার সমপরিমাণ ডলার পাওয়া যাবে, যা তহবিলের পরিমাণকে প্রায় 19,000 কোটি টাকায় উন্নীত করবে। সংখ্যাটা শুনতে বিশাল মনে হলেও যখন আমরা এর বিপরীতে 5টি ব্যাংকের আমানতের পরিমাণ দেখি, তখন চিত্রটা সম্পূর্ণ ভিন্ন হয়ে যায়। ফার্স্ট সিকিউরিটি, এক্সিম, SIBL, ইউনিয়ন এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের মোট আমানতের পরিমাণ প্রায় 1.5 লাখ কোটি টাকা। এর একটি বড় অংশই হল ক্ষুদ্র আমানতকারীদের। এখন ভাবুন, 19,000 কোটি টাকা দিয়ে 1.5 লাখ কোটি টাকার আমানত কিভাবে ফেরত দেওয়া সম্ভব? এমনকি যদি শুধু ক্ষুদ্র আমানতকারীদের কথা ধরি, যারা প্রাথমিকভাবে 2 লাখ টাকা পর্যন্ত ফেরত পাবেন, তাদের সংখ্যা এবং মোট পাওনা পরিশোধ করতেও এই তহবিল যথেষ্ট নয়। কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব মূল্যায়ন প্রতিবেদন বলছে, দেশের বড় কোনো একটি ব্যাংকের ক্ষুদ্র আমানতকারীদের বীমা দাবি পরিশোধে প্রয়োজন হবে অন্তত 13,000 কোটি টাকা। আর যদি 1 লাখ থেকে বাড়িয়ে 2 লাখ টাকা করা হয়,
তাহলে এই অঙ্ক দাঁড়াবে 26,000 কোটি টাকা। তাহলে 5টি ব্যাংকের ক্ষেত্রে এই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে? স্পষ্টতই বিমা তহবিলের বর্তমান অর্থ এই বিশাল চাহিদা মেটাতে সম্পূর্ণ অক্ষম। এই পরিস্থিতিতে দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ ও ব্যাংকিং বিশেষজ্ঞ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিআইবিএমের সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী যেমনটি বলেছেন, সবল ব্যাংক দুর্বল ব্যাংক যখন বলা হয়েছে তখন সবাই ঝাঁপিয়ে পড়েছে টাকা উঠানোর জন্য। এবারও গ্রাহক তাড়াতাড়ি ঝাঁপিয়ে পড়বে তার ডিপোজিট বা টাকা উঠানোর জন্য। বিমার টাকা দিয়ে গ্রাহকের পুরো টাকা ফেরত দেওয়া সম্ভব নয়, এখানে সরকারকে বরাদ্দ দিতে হবে। এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাংক একীভূতকরণের খবর শুনলেই গ্রাহকদের মধ্যে এক ধরনের ভয় কাজ করে। তারা দ্রুত তাদের টাকা তুলে নিতে চান। যদি এই 5টি ব্যাংকের ক্ষেত্রে এমনটি ঘটে, তাহলে একীভূত হওয়ার নতুন ব্যাংকটিকে বিশাল তারল্য সংকটে পড়তে হবে। বিমা তহবিল যেহেতু পর্যাপ্ত নয়, তাই সরকারের পক্ষ থেকে বিশাল অঙ্কের অর্থ বরাদ্দ ছাড়া এই সমস্যার সমাধান অসম্ভব। বিশ্লেষকরা মনে করছেন, এই একীভূতকরণ প্রক্রিয়াটি তাড়াহুড়ো করে না করে আরও সুচিন্তিত এবং কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আমানতকারীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে শুধু মৌখিক আশ্বাস নয়, বরং একটি সুস্পষ্ট রোডম্যাপ এবং পর্যাপ্ত আর্থিক সহায়তা ঘোষণা করা উচিত। তাহলে এই পরিস্থিতিতে সম্ভাব্য সমাধান কি হতে পারে? 1. সরকারের আর্থিক সহায়তা। যেহেতু বিমা তহবিল পর্যাপ্ত নয়, সরকারকে জরুরি ভিত্তিতে বিশাল অঙ্কের আর্থিক সহায়তা প্রদান করতে হবে। প্রয়োজনে জাতীয় বাজেট থেকে বা বিশেষ তহবিল গঠন করে এই অর্থ সংগ্রহ করা যেতে পারে। 2. সুস্পষ্ট রোডম্যাপ। বাংলাদেশ ব্যাংকে একটি বিস্তারিত এবং সুস্পষ্ট রোডম্যাপ প্রকাশ করতে হবে, যেখানে ধাপে ধাপে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া এবং সময়সীমা উল্লেখ থাকবে। এতে আমানতকারীদের মধ্যে আস্থা ফিরে আসবে। 3. পুনর্গঠন এবং সুশাসন। একীভূত হওয়া নতুন ব্যাংকটিকে দ্রুত পুনর্গঠন করতে হবে এবং সুশাসন নিশ্চিত করতে হবে। খেলাপি ঋণ আদায় কঠোর পদক্ষেপ নিতে হবে এবং ব্যাংকের অভ্যন্তরীণ কার্যক্রমে স্বচ্ছতা আনতে হবে। 4. যোগাযোগ এবং স্বচ্ছতা। কেন্দ্রীয় ব্যাংক এবং নতুন ব্যাংকটিকে আমানতকারীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে এবং সব তথ্য স্বচ্ছভাবে প্রকাশ করতে হবে। কোনো ধরনের লুকোচুরি আরও অবিশ্বাস তৈরি করবে। ব্যাংকিং খাতের মূল ভিত্তি হল জনমানুষের আস্থা। যখনই আস্থা ভেঙে যায়, তখন কেবল নির্দিষ্ট কয়েকটি ব্যাংক নয়, বরং পুরো আর্থিক খাতেই তার নেতিবাচক প্রভাব পড়ে। মানুষ ব্যাংক থেকে টাকা তুলে নগদ হাতে রাখতে শুরু করে, যা অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর। বিনিয়োগ কমে যায়, নতুন উদ্যোক্তারা ঋণ পেতে সমস্যায় পড়েন এবং আর্থিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয়। এই একীভূতকরণ প্রক্রিয়াটি যদি সঠিক ও কার্যকরভাবে পরিচালিত না হয়, তাহলে এটি দেশের ব্যাংকিং খাতের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এটি ভবিষ্যতে আরও অনেক ব্যাংকের উপরও চাপ সৃষ্টি করতে পারে এবং সামগ্রিকভাবে আর্থিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে। তাই বাংলাদেশ ব্যাংক এবং সরকারকে অত্যন্ত সতর্কতার সাথে এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে। পরিশেষে বলা যায়, 5টি ইসলামী ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্তটি একটি জটিল প্রক্রিয়া, যার সাথে জড়িয়ে আছে লাখ লাখ আমানতকারীর ভাগ্য। আমানত বীমা ট্রাস্ট তহবিলের সীমাবদ্ধতা একটি বড় উদ্বেগের কারণ, এবং এটি কাটিয়ে উঠতে সরকারের হস্তক্ষেপ অনিবার্য। শুধু মৌখিক আশ্বাস নয়, বরং একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা এবং পর্যাপ্ত আর্থিক সহায়তার মাধ্যমে আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনতে হবে। আমরা আশা করি এই চ্যালেঞ্জিং সময়ে অর্থপক্ষ সঠিক নির্দেশনা গ্রহণ করবে এবং বাংলাদেশের ব্যাংকিং খাতকে আরও শক্তিশালী ও নির্ভরযোগ্য করে তুলবে। আমানতকারীরা তাদের কষ্টার্জিত অর্থ নিরাপদে ফেরত পাবেন, এটাই আমাদের সকলের প্রত্যাশা। আপনারা এই বিষয়ে কি ভাবছেন? আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।